জাফিন, জাফিন! হিমি ক্রমাগত পাগলের মতো চিৎকার করতে লাগলো। তখনই ওর ঘরে ওর মা আর বাবা প্রবেশ করলেন। ওনারা ওর চিৎকার শুনে এসেছে আর ওনাদের দেখে সে চলে গিয়েছে। বাতাসে আর কোনো মিষ্টি গন্ধ নেই। সালমা মেয়েকে বুকের ভিতর নিয়ে শান্ত করার চেষ্টা করলেন। হিমি ডুকরে কেঁদে উঠলো, বলতে লাগলো, মা, ও বলেছে আমাকে নিতে এসেছে, তিনজন আমাকে নিতে এসেছে। মা, আমি কোথাও যাব না, আমার খুব ভয় করছে। মা, বাবা, তুমি আমার পাশে বসো, আমায় ধরো, আমি কোথাও যাব না। ফার্মেসির লোকজন কিছুক্ষণ আগেই বিদায় নিয়েছে। হিমি ঘুমাচ্ছে, কড়া সিডেটিভ দেওয়া হয়েছে ওকে। ও শিওরে বসে আছে সালমা, ওনার চোখ জোড়া নোনা পানির বন্যা। একমাত্র মেয়ের এই করুণ অবস্থা। হিমির বাবা ইজি চেয়ারে চুপচাপ নত মস্তিষ্কে বসে আছে। ওর খালামণি শিখাও ছিল, ওকে বের করে দিয়েছে সালমা। শিখা ছুটে এসে হিমিকে ধরতে চেয়েছিল। সালমা বেগম চিৎকার করে রাগ মিশ্রিত কণ্ঠে বলেছেন, খবরদার আমার মেয়েকে ছুবি না তুই, তোর জিম্মেদারি রেখে গিয়েছিলাম। কি করেছিস? আমার মেয়ে এমন পাগল হয়ে গেছে কেন? শিখা ভয় মিশ্রিত কণ্ঠে বলল, আমি কি করবো আপা? তোর বেখেয়ালির জন্যই তো আজকে হিমির অবস্থা। তোর কাছে রেখে যাওয়াই আমার সবচেয়ে বড় ভুল। আমার সুস্থ মেয়েটা এখন উন্মাদ। সালমার কড়া কথায় হিমির খালামণি শিখা ঘর থেকে বেরিয়ে গেল। তখন হিমির বাবাও শিখার পেছনে পেছনে চলে গেল। শিখার দরজায় আলতো করে টোকা মারতেই শিখা বেরিয়ে এলো। কটকট করে বলল, এখন কেন এসেছেন আমার কাছে? মেয়ের এই অবস্থা দেখেও কি আপনার কিছু বুঝতে বাকি আছে? হিমির বাবাও তার স্বরে বললেন, শিখা, তুমি কি আমাকে এসবে ঠেলে দিয়েছ? কিন্তু ও যা যা চেয়েছে আমি তো তাই তাই দিয়েছি। তারপরেও কি চায়? আপনার মেয়েকে চায় ওরা। ওর সঙ্গে যুক্ত হয়েছে আরো দুজন। আপনার মেয়ের ঘরে 3টি গোলাপ রাখা ছিল, আমি দেখেছি। গোলাপ? হ্যাঁ, বিষাক্ত গোলাপ। এই গোলাপ কোথা থেকে আসে তাও তো আপনি জানেন দুলা ভাই। আমি তো ওই ঘরে দেখলাম না কোনো ফুল, আমি তা জানি না। তবে যারা দিয়ে যায় তারা নিয়েও যেতে পারে। আপনি সবকিছু ঠিকঠাক মতো করেছিলেন তো? সত্যি বলছি, ওরা যা যা দাবি ছিল সব পূরণ করেছি। তবু কেন ওরা? নজরুল কথা থামিয়ে ঠোঁট কামড়ে ধরলেন। গভীর চিন্তায় মগ্ন সে। শিখা একটু চুপ থেকে বলল, আমি অনেক চেষ্টা করেও জানতে পারিনি কেন ওরা এসেছে। তবে হিমির দিকে ওদের নজর পড়েছে এইটুকু বুঝতে পেরেছি। কিন্তু দুলা ভাই, হিমির দিকে আরো একজনের নজর আছে। হিমির বাবা ব্রুকুসকে বললেন। কে সে? শিখা বলল, নাম জানতে পারিনি, তবে ইফরিতের বংশধরেরই কেউ, যে হিমিকে রক্ষা করে চলছে। এসব কি বলছো তুমি? হ্যাঁ দুলা ভাই, নইলে ওরা আরো আগেই হিমিকে নিয়ে যেত। পারছে না, কেউ একজন আটকাচ্ছে ওদের। সে কেউটা কে সেটা বোধ করি হিমুই জানে। হিমির বাবা নজরুল একের পর এক বিষয় হজম করতে লাগলেন। তখনই শিখা বলল, আসনে বসুন, ওদের ডাকুন, ক্ষমা চান, জানতে চান কি চায় আবার। হিমির বাবা মাথা উপর থেকে নিচে নাড়ালো। শিখার এই প্রস্তাব ওর মনে ধরেছে। আজ রাতেই আসনে বসবো আমি। সকালবেলায় অনেক বেলা করে ঘুম ভাঙলো হিমির মাথার ভিতর একটা সূক্ষ্ম যন্ত্রণা সৃষ্টি হয়েছে। ভোতা ব্যথায় কেমন যেন লাগছে। তবুও বিছানা ছেড়ে ও সোজা ওর বাবার ঘরে গেল। কোনো এক অলৌকিক ক্ষমতা বলে ও অনেক কিছু জেনে গেছে। হিমি লজিকে বিশ্বাসী মেয়ে। আজ ও সব যুক্তি ভঙ্গুর। জীবনের বাইরেও জীবন আছে, ভাবনার উপারেও ভাবনা। মহাবিশ্বের কতটুকুনি বা মানুষ জানতে পেরেছে? ধূলিকণা বা তার চেয়েও কম। অথচ এই জ্ঞানেই মানুষের অহংকার আকাশস্পর্শী। তাই তো মাঝে মাঝে জ্ঞানের বাইরেও এমন অনেক ঘটনা অহরহ ঘটে চলছে। সৃষ্টিকর্তা জানিয়ে দেয়, ওহে মানব, তোমাদের ভাবনার চেয়েও আমার পরিকল্পনা আরো বেশি বিস্তৃত। এদিকে হিমির বাবা নজরুলের মনটা বিষণ্ণ। রাত্রি জাগতে হবে। এই বয়সে এসেও আবার একটা আসন করা মানে অনেক কিছু। রুহের উপর দিয়ে ঝড় চলে যায়, তবুও বসতেই হবে, কারণ তার মেয়ে হিমি জড়িয়ে আছে। বাবা নজরুল ধর্মড় করে উঠে বসলেন। মেয়ের দিকে তাকিয়ে নরম স্বরে বললেন, তোর ঘুম ভাঙলো? হ্যাঁ বাবা, ঘুমের সাথে সাথে অনেক যুক্তিও ভেঙে গেছে। তার মানে আমার সত্যি করে কিছু কথা জবাব দিবে তুমি বাবা? বল। হিমি এসে বাবার মুখোমুখি বসলো। ও চোখ মুখ শক্ত, গলায় কাঠিন্য। বাবা, ওরা কারা? কেন এসেছে আমাকে নিয়ে যেতে? তোমার সাথে ওদের কি সম্পর্ক? আমি কিন্তু অনেক কিছু জেনে গেছি বাবা, আমার সঙ্গে মিথ্যা বলবে না প্লিজ। নজরুল হকচকিয়ে গেলেন। আমতা আমতা করে বললেন, কি কি জানিস তুই? ওরা জিন, আল্লাহর সৃষ্টি আরেকটা জাতি, যাদের সঙ্গে আমাদের অল্প কিছু পার্থক্য আছে, কিন্তু ওদের ভিতরও ভালো খারাপ আছে, ঠিক আমাদের মতন। তোমার সঙ্গে কি কিছু খারাপ শয়তান জিনের সখ্যতা আছে? তারা কি চেয়েছিল, তুমি কি দিয়েছো? তারা বলেছে বলি কবুল করা হয়নি। কিসের বলি বাবা? সত্যি বলো বাবা, নইলে ওরা আমাকে নিয়ে যাবে। ওরা আমাকে নিয়ে যাওয়ার আগেই আমি নিজেকে শেষ করে দিব বাবা। এ কথা বলিস না মা। নজরুল মুচড়ে পড়লেন। বছর 5 আগে লোভের বশবর্তী হয়ে শুরু করা একটা ভুল আজ কত বড় মাসুলের প্রহর গুনছে। অবশেষে তিনি সবকিছু স্বীকার করার জন্য রাজি হলেন। এক গ্লাস পানি খেয়ে তিনি ধীরে ধীরে বলতে শুরু করলেন, তোর মনে আছে আমার ব্যবসা বাণিজ্য খুব খারাপ যাচ্ছিল। দিন এনে দিন খাই অবস্থা। তোর পড়াশোনার খরচ, গ্রামে তোর দাদা দাদির খরচ, সবকিছু নিয়ে হিমশিম খাচ্ছিলাম। আমি ঢাকা শহরে 2টা রুমের একটা ফ্ল্যাট নিতেও ভয় পেতাম, কিভাবে ভাড়া পরিশোধ করব। এমন সময় তোর খালা আমাকে এই পথের কথা জানিয়েছিল। তোর খালা অনেক আগে থেকে এই পথের পথিক। সেই বলেছিল শয়তান জিনকে খুশি করার মাধ্যমে আমি অনেক ধন দৌলত অর্জন করতে পারবো। আমার লোভ হয় রে মা, কঠিন লোভ। তারপর তোর খালা মিলে আমরা দুজনে আসন করি, একজন খারাপ শয়তান বদ জিনকে আহ্বান করি। প্রথমে একটু অবিশ্বাস লাগলো, পরে সত্যি সত্যি দেখলাম সে এসেছে। তাকে কেন ডাকা হয়েছে জানতে চাইলে আমি সবকিছু বলি, আমার দারিদ্রের কথা, ভালো থাকার ইচ্ছের কথা, তোর কথা। সে রাজি হয় আমাকে সব করে দিতে। বিনিময়ে চেয়ে বসে এমন একটা জিনিস যা
যা আমার জন্য দেওয়া ছিল অনেক কঠিন। হিমি চোখ মুখ শক্ত করে বাবার সব কথা শুনছিল। নজরুল থামতে এসে অস্থির হয়ে বলল, কি হলো বাবা, চুপ করলে কেন? তোমার কাছে কি চাওয়া হয়েছিল আমাকে বলো বাবা। আমি বলছি। পিছন থেকে শিখার কণ্ঠস্বরে দুজনে ঘুরে তাকালো। শিখার চোখে পানি। সে ধীরে ধীরে এগিয়ে এসে নজরুলকে ইশারায় এই ঘর ত্যাগ করতে বললেন। হিমি অস্থির বোধ করছে, ওর বুক ধড়ফড় করছে। অজানা আশঙ্কায় আশঙ্কিত হৃদয় বাড়ি। হিমির বাবা চলে যেতেই শিখা বলল, ও চেয়ে বসে তোর বাবার ঔরসের সন্তানকে। হিমি যেন বিশ্বাস করতে পারছে না নিজেকে। এসব খালামণি কি বলছে? যখন চেয়েছে তখন ওকে দিয়েই দিতে, নইলে ওকে কেন ডাকা হলো? তোর বাবার মাথায় হাত। আমিও বুঝতে পারছিলাম না যে কি করব। তারপর ভেবেচিন্তে দুজনে একটা বুদ্ধি বের করি। তোর মনে আছে আপা আর তোকে গ্রামে পাঠিয়ে দিয়েছিল দুলাভাই 4 বছরের জন্য? তোকে অনলাইনে পড়াশোনা করতে বলেছিল। এজন্যই শিখা বড় একটা দীর্ঘশ্বাস ফেললো। এদিকে দুলাভাই আরেকটা বিয়ে করলো। সেই ঘরে এক মেয়েকে জন্ম দিল বছর খানিকের মধ্যেই। তারপর আমি একদিন ওই মেয়েকে চুরি করে নিয়ে চলে গেলে মেয়ে হারিয়ে যাওয়ার দোষে ওই বউকে তালাক দিয়ে তোর বাবাও আমার সঙ্গে এসে যোগ দিল। সেই ছোট্ট শিশুই ছিল জিনের বলি। হিমি যেন বোবা হয়ে গেছে। ওর ঠোঁট পর্যন্ত নড়ছে না। এমন কথা শুনতে হচ্ছে ওর বাবা আর খালামণি থেকে। হিমির অন্তরটা। গল্পের শেষ অংশটি খুব শীঘ্রই আপলোড করা হবে, সাথেই থাকবেন।